আমরা গত কয়েকটা ক্লাসে আমরা গ্রোথ মডেল নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা সলো গ্রোথ মডেল এবং রামসে গ্রোথ মডেল নিয়ে আলোচনা করেছি। এবং আমাদের গ্রোথ মডেল গুলো হলো মূলত লং রান ইকুইলিব্রিয়াম এর যে অ্যানালাইসিস সেটা গ্রোথ মডেলের মতো করা হয়ে থাকে। কিভাবে লং রান ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়, ইকোনমিক্স ফলগুলো থেকে পরিবর্তন হয় লং রানে, সেগুলো আমরা দেখিয়েছিলাম গ্রোথ মডেলের মাধ্যমে। বিশেষ করে কেন বিভিন্ন দেশের পার ক্যাপিটা ইনকাম ডিফার করে, পরিবর্তন হয়, এবং কেন এক দেশ অন্য দেশের মসজিদের ডিফারেন্সটা কমে যায় কিন্তু বাড়তে পারে, সেগুলো আমরা সোলো এবং রামসের মডেলের মাধ্যমে দেখা যাচ্ছে। সোলো মডেলে সেভিং রেটটা ছিল এক্সোজেনাস প্যারামিটার হিসেবে ছিল, আর রামসের মডেলে সেভিংসটাকে আমরা এন্ডোজেনাস করেছি। এই দুটো মডেল করেছি। আর আমরা সাধারণ ফার্স্ট কোর্সগুলোতে বা আগের কোর্সগুলোতে আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করি। বিশেষ করে আমরা আইএসএলএম মডেল এর মাধ্যমে আমরা যে ভারসাম্য পাই, সেগুলো হচ্ছে মূলত শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম, শর্ট টার্ম ইনকাম, শর্ট টার্ম ইন্টারেস্ট রেট, শর্ট টার্ম প্রাইস লেভেল, শর্ট টার্ম এমপ্লয়মেন্ট ইত্যাদি আইএসএলএম মডেল। লং রান ইকুইলিব্রিয়ামে আমরা যে চলকগুলো আছে সে চলকগুলো কিভাবে লং রানে চেঞ্জ হয়, বিশেষ করে একটা ইকোনমি কিভাবে ব্যালেন্স গ্রোথ পাথে পৌঁছে, যেখানে সবগুলো ভেরিয়েবল স্টক বিশেষ করে একই রেটে চেঞ্জ হতে থাকে এবং ইকোনমি একটা অনলাইন ইকুইলিব্রিয়ামে অবস্থান করে, সেটা দেখছি তো পড়বে পাঠ। তো আমরা এই দুয়ের যে মাঝামাঝি অবস্থা বা একটা ইকোনমি কিভাবে শর্ট টার্ম থেকে লং রানের দিকে যায়, সেই প্রসেসটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো আজকের আলোচনায়। টপিকটা নাম দিয়েছি ইন্ট্রোডাকশন টু স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যানালিসিস। কারণটা হলো শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামে আমরা যে চলকগুলোর মান পাই শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামে, সেই মানগুলো আমাদের একটা ভারসাম্য দেয়। ভারসাম্য দিলেও সেটা লং টার্ম ভারসাম্য দেয়, শর্ট টার্ম ভারসাম্য। বিশেষ করে শর্ট টার্মে স্টক যে ভেরিয়েবল গুলো থাকে, মানে স্টক বা ক্যাপিটাল স্টক, এই স্টক গুলো যে মান থাকে সে মানগুলো স্থির থাকে। শর্ট টার্মে এই স্টক গুলো মানও চেঞ্জ হতে পারে। যদিও আমরা অন্যান্য চলগুলো আছে, ফ্লো ভেরিয়েবল যেগুলো আছে, ইনভেস্টমেন্ট বা ইনকাম, এই ফ্লো ভেরিয়েবল গুলো আছে, সেগুলো একটা ভারসাম্য পাই আমরা। স্টক গুলোর ভারসাম্য থাকে না, সব স্টক গুলো সবসময় চেঞ্জ হতে থাকে। এই জন্য আমরা এটাকে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম বলি। কিন্তু যখন একটা ইকোনমি শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম থেকে লং টার্ম ইকুইলিব্রিয়ামে পৌঁছে, তখন স্টক ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা স্থিতি অবস্থা আসে বা সেগুলো ভারসাম্যে পৌঁছে। কিভাবে একটা ইকোনমি শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম থেকে লং টার্ম ইকুইলিব্রিয়ামের দিকে যায়, শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামে স্টক গুলো ভারসাম্যে থাকে না, আর লং টার্ম স্টক গুলো বা স্টক ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো ভারসাম্যে। তো কিভাবে শর্ট টার্ম থেকে লং টার্মে যায়, লং টার্মে যাওয়ার পরে স্টক গুলো ভারসাম্যে পৌঁছে, সেই প্রসেসটা আমরা এখানে দেখা করার চেষ্টা করি। এটাকে বলা হচ্ছে স্টক অ্যাডজাস্ট। স্টকটা কিভাবে পরিবর্তন হয় শর্ট টার্ম থেকে পরিবর্তন করে লং অবস্থায় পৌঁছে, স্টক অ্যাডজাস্টমেন্ট ডাইনামিক্সটা বা স্টকের পরিবর্তনের প্রক্রিয়াটা আমরা এখানে ব্যাখ্যা করব। আমরা এখানে বেশ কয়েকটা ধাপে আলোচনাগুলো করব। প্রথমত আমরা দেখার চেষ্টা করব যে প্রথম সেকশন আমরা দেখার চেষ্টা করব যে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম, এখানে দেখবো আমরা স্টকে কিছু ভারসাম্যহীনতা থাকে। বিশেষ করে শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামে যদি আমরা এগুলো আমরা আইএসএলএম মডেল দিয়ে ব্যাখ্যা করব শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম গুলোকে, এবং সেখানে দেখবো যে কিভাবে স্টকের ভারসাম্যহীনতার সৃষ্টি হয়, সেই ভারসাম্যগুলো কিভাবে ভারসাম্যহীনতা কিভাবে কারেক্টেড হয়। তো আইএসএলএম মডেলের যে ইন্টারসেকশন আছে, যেটা শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম বলি, সেখানে দেখা যাবে যে অনেক সময় বাজেট ডেফিসিট থাকে। কর্পোরেট এক্সপেন্ডিচার পরিবর্তনের কারণে বাজেট ডেফিসিট সৃষ্টি হয়। সেই ডেফিসিটটাকে যখন ফাইন্যান্স করা হয় মানি ক্রিয়েশনের মাধ্যমে বা বন্ড বিক্রির মাধ্যমে, তখন মানি স্টকের একটা পরিবর্তন, মানি স্টকের পরিবর্তন করে সেটা শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম যেটা আছে, বিশেষ করে এলএম কার্ভের শিফটের মাধ্যমে বা এলএম কার্ভের পরিবর্তনের মাধ্যমে এই শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামটা ওই জায়গায় থাকে না, এটা আবার চেঞ্জ হয়ে যায়, মুভ করে শিফট করে। কিভাবে এই বাজেট ডেফিসিটের শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম বাজেট ডেফিসিট থাকতে পারে, সেই বাজেট ডেফিসিটের ফাইন্যান্সের কারণে, ফাইন্যান্সিং এর কারণে কিভাবে এই শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামটা মুভ হয়, মুভ করে লং রানের দিকে যায়, সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করব। অর্থাৎ শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামে যদি বাজেট ডেফিসিট থাকে,
বাজেট ডেফিসিটের মানিটারি ফাইন্যান্সিং এর কারণে মানি ফাইন্যান্সের কারণে মানে প্রিন্টিং এর মাধ্যমে ফাইন্যান্সের কারণে ইকোনমি কিভাবে মুভ করে লং রানের দিকে যায় সেটা আমরা দেখব প্রথম। দ্বিতীয়ত আমরা দেখবো যে ওয়েলথ ইফেক্ট সেখানে আমরা ইন্ট্রোডিউস করব। ওয়েলথ ইফেক্ট করলে সেটা কিভাবে এই যে অ্যাডজাস্টমেন্ট প্রসেস সেটাকে কিভাবে পরিবর্তন করে, এবং তারপর আমরা দেখবো এই ওয়েলথ ইফেক্টটা ইন্ট্রোডিউস করার পরে আমরা বন্ডটাকে সেটা নিয়ে আসতে হবে। বন্ড হচ্ছে এক ধরনের ওয়েলথ কনসিউমারের জন্য। তো বন্ডটাকে যখন ইন্ট্রোডিউস করবো আমরা, তখন এই বাজেট ডেফিসিটের যে মানি ফাইন্যান্সিং এর পরিবর্তে যদি আমরা বন্ড ফাইন্যান্সিং করি, সেটা ওয়েলথ ইফেক্টের মাধ্যমে কিভাবে নতুন ভারসাম্য দিকে আমাদেরকে নিয়ে যায় সেটা আমরা দেখার চেষ্টা করবো আমরা। এটা একটা দিক। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যাবে যে শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামে যখন আমরা ওপেন ইকোনমিকে কনসিডার করি, এ পর্যন্ত যেটা বলেছি সেটা ক্লোজড ইকোনমির জন্য, যেখানে কোনো এক্সটার্নাল সেক্টর নাই। যখন আমরা ওপেন ইকোনমিকে কনসিডার করি, তখন শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামের মধ্যে যে ব্যালেন্স পেমেন্টের ডেফিসিট থাকতে পারে বা ট্রেড ইমব্যালেন্স থাকতে পারে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম। তো শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম যদি ট্রেড ইমব্যালেন্স থাকে বা ব্যালেন্স পেমেন্ট ডেফিসিট থাকে, সেই ব্যালেন্স পেমেন্ট ডেফিসিটটাকে ফাইন্যান্স করার জন্য তখন স্টকের উপরে বা মানির উপরে আরেকটা প্রভাব পড়ে, মানে স্টকের উপরে। সেটা কিভাবে ইকোনমিকে ইকুইলিব্রিয়ামে নিয়ে যায় সেটা আমাদের, অর্থাৎ ওপেন ইকোনমিতে ব্যালেন্স পেমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং এর কারণে শর্ট রান ইকুইলিব্রিয়াম কিভাবে মুভ করে লং রান ইকুইলিব্রিয়াম দিকে যায় সেটা আমরা দেখব। তারপর আমরা সবগুলোকে সামারাইজ করে একটা সামারি দেওয়ার চেষ্টা করি। তো সবগুলো আজকে করা সম্ভব হবে না, শুধুমাত্র আজকে প্রথম পার্টটাই বাজেট ডেফিসিটের যে মনিটারি ফাইন্যান্স সেটার মাধ্যমে কিভাবে একটা ইকোনমি ভারসাম্য করছে সেটা আমরা দেখবো। প্রথমে আমরা শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম কি সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই। আমরা শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম যেটা আছে প্যাসিভ মডেলের মাধ্যমে যেটা জানি যে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম সম্প্রতি এসআর দিকে আমরা শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম সম্প্রতি দিচ্ছি আমি। এখানে সাধারণত আমরা আইএসএল মডেলের মাধ্যমে ইনকাম দিই, ইনকাম, ইন্টারেস্ট রেট, স্টার, এটা আমরা জানি। আমরা বলি যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইনকাম, শর্ট টার্ম ইনকাম, তো ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট, শর্ট টার্ম ইন্টারেস্ট রেট তো মান দিতে পারি এখানে আমরা সাধারণত আইএসকে শিফট করিয়ে কম্পানি এক্সপেন্ডিচার বাড়িয়ে আমরা কি করতে পারি, কম্পানি এক্সপেন্ডিচার বাড়িয়ে আমরা আইএসকে শিফট করি। কম্পানি এক্সপেন্ডিচার বাড়ানো হলে ট্যাক্সকে আমরা আনচেঞ্জ রাখি, সেক্ষেত্রে আমাদের বাজেট ডেফিসিট হবে যদি কম্পানি এক্সপেন্ডিচার বাড়ানো হবে। অথবা আমরা এলএনকে শিফট করতে পারি মাইনাস ব্র্যাকেট শিফট করলে আমরা বলি যে আমাদের ভারসাম্যটা এই 0.1 থেকে 0.2 তে চলে আসবে। তারপর আমাদের ইনকামের একটা এক্সপানশন হবে, ওয়াইস্টার থেকে ওয়াই ডাবল স্টার। এই যে ইনকামে যে বৃদ্ধি পেল কম্পানি এক্সপেন্ডিচার বৃদ্ধির কারণে, একে বলে আমরা কতটুকু ইনকাম বৃদ্ধি পাবে, যেটুকু ইনকাম বৃদ্ধি পেল এটাকে বলে আমরা টপ লাইন এক্সপেন্ডিচার মাল্টিপ্লাই করি। টপ লাইন এক্সপেন্ডিচার যদি জি দিয়ে বলি, বৃদ্ধির কারণে ইনকাম কতটুকু বৃদ্ধি পাবে এটাকে বলা হয় টপ লাইন এক্সপেন্ডিচার মাল্টিপ্লাই। এটাকে বলি এটা কিসের উপর নির্ভর করে, এটা নির্ভর করে এই যে ইকুয়েশন গুলো আছে, আইএসএল এর ইকুয়েশন গুলো আছে, ইকুয়েশনের প্যারামিটারের উপর নির্ভর, প্যারামিটারস অফ দা ফাংশন অফ parameters of IS and এলএন কার্ভে যে প্যারামিটার গুলো আছে এলএন কার্ভ, সেগুলো প্যারামিটার উপর নির্ভর করে মাল্টিপ্লাই কম্পারেটিভ মাল্টিপ্লাই এক্সপান্ড করে। এইভাবে আমরা মানি সাপ্লাই গুলো চেঞ্জ করে বা ইনকামে চেঞ্জ রেট সেটাকে বলা হয় মানি সাপ্লাই মাল্টিপ্লাই। মানি সাপ্লাই যদি বৃদ্ধি করি সেটা ইনকাম কতটুকু বৃদ্ধি করে সেটাও এই প্যারামিটার গুলোর উপরে নির্ভর করে। প্যারামিটারস অফ আইএসএল এলএন কার্ভ। আমরা সময় যদি কিভাবে বলি যে ইনকামটা, ইনকাম যেটা আছে ইকুইভ্যালেন্ট ইনকাম, শর্ট টার্ম ইনকাম, সেটা নির্ভর করছে এই দুটো বিষয়গুলি জি এবং এম এর উপর নির্ভর করছে। জি এবং এম বৃদ্ধি করলে, অর্থাৎ যদি বলি যে ইকুইভ্যালেন্ট ইনকাম, এটা ইনকামের অবশ্যই ফাংশনটা বের হয়ে লিখি ওয়াই জি এম এর উপর নির্ভর ওয়াই হচ্ছে এখানে ফাংশন নির্ভর করে এম এবং জি এর উপর নির্ভর করে। এম দিয়ে আমরা সবসময় রিয়েল মানি সাপ্লাইকে বোঝাই এম দিয়ে, আর নমিনাল মানি সাপ্লাইকে আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখি।
nominal minus real complex আর এটা nominal minus nominal minus টাকে পরিবর্তন করা হয় এরকম শিফট করা হয় আর nominalকে ক্যাপিটাল দিয়ে লিখবো আর রিয়েল ভেরিয়েবল গুলোকে স্মল লেটার দিয়ে লিখবো তবে এই ইকুইভ্যালেন্ট পরিবর্তন কতটুকু হবে কমপ্লেক্স নিচে বৃদ্ধির কারণে কমপ্লেক্স নিচে মাল্টিপ্লাই করতে মানি সাপ্লাই বৃদ্ধি করা হলে টোটাল ইনকাম সরকার ইনক্লুডিং ইনকাম চেঞ্জ হবে সেটা মানি সাপ্লাই মাল্টিপ্লাই কোন ডিফল্ট যে মাল্টিপ্লাই গুলো আবার এই আইএস এবং যে প্যারামিটার গুলো আছে এ বি সি ইত্যাদি জি ইত্যাদি প্যারামিটার গুলো আছে সেগুলো ডিফল্ট করে এই জন্য আমাদের শর্ট টার্ম ইকুইভ্যালেন্টটা কিভাবে লিখা হয় এবং শর্ট টার্ম ইকুইভ্যালেন্টটা কিভাবে পরিবর্তিত এখন এই যে আমরা বললাম যে আমরা কম্পারেন্স যে বৃদ্ধি মনে করা যায় এখানে এখানে কম্পারেন্সের যে বাজেট কোম্পানির বাজেট সেটাকে আমরা এভাবে লিখতে পারি বাজেট হলো কোম্পানি এক্সপেন্ডিচার মাইনাস ট্যাক্স ট্যাক্স হচ্ছে ইনকামের ফাংশন ট্যাক্স ইজ এ ফাংশন অফ ইনকাম দুটোর পার্থক্য বলে আমরা বাজেট ডেফিসিট লিখি বাজেট ডেফিসিট মানুষ থেকে আমরা সংক্ষেপে আমরা ডি দিয়ে ডি ইকুয়াল টু জি মাইনাস বাজেট ডেফিসিট ডি যদি বেশি হয় বাজেট ডেফিসিটটা হবে পজিটিভ অর্থাৎ এক্সপেন্ডিচার ইনকামের চেয়ে বেশি আর যদি নেগেটিভ হয় ট্যাক্স ইনকামটা কর্পোরেট এক্সপেন্ডিচারের চেয়ে বেশি ডি এর মান পজিটিভ হলে বাজেট ডেফিসিট আছে ডি এর মান নেগেটিভ হলে বাজেট সারপ্লাস আছে বাজেট ডেফিসিট কারণ ডি ডি ইকুয়াল টু কর্পোরেট এক্সপেন্ডিচার মাইনাস ট্যাক্স রেভিনিউ দুটো পার্থক্য হচ্ছে বাজেট ডেফিসিট এখন আমরা যদি মনে করি যে এখানে কর্পোরেটের বাজেট ডেফিসিট নাই মানে জি এবং টি দুটো সমান তখন কোম্পানি যদি জি কে বাড়িয়ে দেয় টি কে যদি না বাড়ায় তাহলে কি হবে এই নতুন সরকারি ইকুইপমেন্ট যা হলো সেই সরকারি ইকুইপমেন্ট বাজেট ডেফিসিট সৃষ্টি হয় যে মান কিন্তু বাড়ানো হলো এখানে যাওয়ার জন্য যে মান বাড়ানো হয়নি তাই পয়েন্ট 2 তে 2 নম্বর ইকুইপমেন্ট সরকারি ইকুইপমেন্ট তো বাজেট ডেফিসিট কত হলো যে এই ডেফিসিটটা গভর্নমেন্ট কোথা থেকে ফাইন্যান্স করবে টাকাটা কোথা থেকে পাবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা করার জন্য যেহেতু ট্যাক্স বাড়ানো হয় তো এখানে আমরা একটু আগে কয়েকটা কেসের কথা বললাম যে গভর্নমেন্ট যে বাজেট ডেফিসিট সেটা ফাইন্যান্স করার জন্য অনেকগুলো উপায় আছে হতে পারে মানি প্রিন্টিং করা যেটা বলা হয় মানি ফাইন্যান্সিং অফ দা বাজেট ডেফিসিট একটা হতে পারে বন্ড ফাইন্যান্সিং হতে পারে বন্ড বিক্রি করেও এই ডেফিসিটটাকে ফাইন্যান্স করা যেতে পারে এক একটা প্রভাব এক এক রকম পড়ে ইকোনমির উপরে আমরা প্রথমেই যে অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা দেখবো আমরা সেটা হচ্ছে আমাদের মানি ফাইন্যান্সিং অফ বাজেট ডেফিসিট তবে এটা আমরা মানি ফাইন্যান্সিং যদি করা হয় বাজেট ডেফিসিটের বা মানি প্রিন্টিং এর মাধ্যমে মানি ফাইন্যান্সিং এর মানে এরা যে মানি প্রিন্টিং করা মানি প্রিন্টিং না করে গভর্নমেন্ট অনেক সময় যে গভর্নমেন্টের যে ট্রেজারি আছে সেটা সেন্ট্রাল ব্যাংকের কাছে যদি বন্ড বিক্রি করে সাধারণ পাবলিকের কাছে বন্ড বিক্রি না করে সেটাও এক ধরনের মানি ফাইন্যান্সিং অফ বাজেট ডেফিসিট কারণ গভর্নমেন্ট যখন সেন্ট্রাল ব্যাংকের কাছে বন্ড বিক্রি করে তখন এটা আলটিমেটলি মানি প্রিন্টিং এ কনভার্ট হয় একশো বিশেষ প্রসেসের মাধ্যমে তো এটাকে বলা হয় যে মানি ফাইন্যান্সিং অফ বাজেট এটাই দেখা যাচ্ছে কি মানি ফাইন্যান্সিং অফ বাজেট কিভাবে ইকোনমিকে প্রভাবিত যদি মানি ফাইন্যান্সিং যদি করা হয় বাজেট ডেফিসিট এটা ব্যাখ্যা করার জন্য আমরা মনে করি যে ইকোনমি যে বাজেট যে ইকুইলিব্রিয়াম বাজেট ডেফিসিট যেটাকে আমরা ডি দিয়ে লিখেছি জি মাইনাস গভর্নমেন্টের এক্সপেন্ডিচার জি প্রদত্ত অবস্থায় বা গিভেন অবস্থায় ওয়াই এর একটা মান আছে যে মানের জন্য জি মাইনাস টি সমান 0 অর্থাৎ ওয়াই ফাংশন হচ্ছে জি ট্যাক্স রেভিনিউ ট্যাক্স রেভিনিউ ফাংশন অফ ইনকাম ইনকাম যত বেশি হবে ট্যাক্স রেভিনিউ তত বেশি হবে বলে একটা গিভেন জি এর জন্য একটা গিভেন একটা ওয়াই এর একটা লেভেল আছে যে লেভেলে জি ওয়াইটা জি এর সমান এই ওয়াইটা তো ওয়াই স্টার
ওয়াই একটা লেভেল আছে, ওয়াই এক্সটা বলছি যে লেভেলে কালেক্টেড ট্যাক্সের পরিমাণ গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের সমান, সমান মানে জিরো, বাজেট ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স বাজেট। যে পরিমাণ গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ কালেকশন করছে সেই পরিমাণ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করছে। আমরা বলছি যে এই ক্ষেত্রে কিভাবে কিভাবে অ্যাডজাস্টমেন্টটা হবে সেটা ব্যাখ্যা করার জন্য আমরা মনে করি একটা শর্ট টার্ম ভিডিও আছে, আমরা সেম দিয়ে ব্যাখ্যা করে দিই। ইনকাম ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট আমরা আর দিয়ে লিখবো। আমাদের আইএসএল, আমাদের লেভেল, এবং এটা আমাদের শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট যেভাবে লেখা হতে পারে এই স্পেসের মনে করতে ওয়াই এর ইনিশিয়াল ইনকাম আর এটা মনে করেন ইনিশিয়াল ইন্টারেস্ট রেট। তাহলে আমরা মনে করছি যে এই ইনকাম লেভেলটা এনাফ না ফর দিস ট্যাক্স রেট। এই ট্যাক্স রেটের জন্য যে এখানে যে ট্যাক্স কালেকশনের পরিমাণ কি ওয়াই এর যে ট্যাক্স কালেকশনের পরিমাণ সেটা আমাদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের চেয়ে বেশি, অর্থাৎ এই মাত্রা বেশি, মানে ডেফিসিট, বাজেট ডেফিসিট। এই বিন্দুতে পয়েন্ট ওয়ানে বা ইকুইভ্যালেন্ট ওয়ানে প্রথম শর্ট টার্ম ইকুইভ্যালেন্টের মধ্যে আইএসএল এর যে ইন্টারসেকশন বাজেট ডেফিসিট মনে করবে। তো এই অবস্থায় যদি বাজেট ডেফিসিট যদি থাকে তাহলে ডেফিসিটটাকে গভর্নমেন্ট নিশ্চয়ই কোনো ভাবে ফাইন্যান্স করছে, কিন্তু ধরে নিচ্ছে যেটা গভর্নমেন্ট ফান্ড প্রিন্টিং এর মাধ্যমে ফাইন্যান্স করছে, মানি সাপ্লাই বৃদ্ধির মাধ্যমে ফাইন্যান্সিং করছে। সেক্ষেত্রে মানি সাপ্লাই যদি বৃদ্ধি করে, যদি এটা একটা শর্ট টার্ম ইকুইভ্যালেন্ট ইনকাম এবং ইন্টারেস্ট রেটের একটা স্টেবিলিটি আছে, এখানে টেম্পোরারি স্টেবিলিটি, এরকম সময় বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ইকুইলিব্রিয়াম, তাৎক্ষণিক একটা ভারসাম্য আছে। এখানে ভারসাম্য থাকলেও যেহেতু এখানে বাজেট ডেফিসিট রয়েছে, যেহেতু এখানে বাজেট ডেফিসিট থাকার কারণে এখানে বাজেট ডেফিসিট যখন গভর্নমেন্ট ফাইন্যান্স করবে তখন মানি সাপ্লাইটা বৃদ্ধি পাবে। মানি সাপ্লাই বৃদ্ধি পেলে এলএম কার্ভটা শিফট করবে ডান দিকে, সাপ্লাই বৃদ্ধি পেলে এলএম কার্ভটা ডান দিকে শিফট করবে, এবং এলএম কার্ভটা ডান দিকে শিফট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ওদের বলছে একটা ইনকামের একটা লেভেল আছে, ইনকামের একটা স্তর আছে, যে স্তরে ট্যাক্স কালেকশনের পরিমাণটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের সমান। এলএম কার্ভটা মানে এলএম কার্ভটা শিফট করতে থাকবে ডান দিকে শিফট করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা এই এখানে আসছে আইস কার্ভ এবং বাইস্টারের উপরে যে পার্টিকুলার লিখেছি আমরা দু জায়গায় ইন্টারসেক্ট করছে। পয়েন্ট 3 তে আসা আগ পর্যন্ত এলএম কার্ভটা শিফট করতে থাকবে, প্রাইম পর্যন্ত যতক্ষণ না আসছে, অর্থাৎ যে গভর্নমেন্ট যে মানি ফাইন্যান্সিং করছে, মানি ফাইন্যান্সিং করতে করতে এলএম কার্ভটা ডান দিকে শিফট করছে, এবং আমাদের ইনকাম যখন ওয়াই স্টারে পৌঁছাবে এলএম কার্ভের শিফটিংটা তখন স্টপ হয়ে যাবে, আমাদের ইন্টারেস্টের পরিমাণটা আর জিরো থেকে আর ওয়ান এসে সেট হবে এবং ইনকামটা ওয়াই স্টারে সেট হবে। তো আমি আবার ভার্সনে পড়ি, তো এটাকে বলছি আমরা, এটা বলছি আমরা শর্ট রান ইকুইলিব্রিয়াম, বলছি আমরা, আর এটা বলছি আমরা লং রান ইকুইলিব্রিয়াম। পয়েন্ট বলছি লং রান ইকুইলিব্রিয়াম কেন বলছি, কারণ এখানে যে মানিটা হচ্ছে একটা স্টক ভেরিয়েবল, মানিটা হচ্ছে এই স্টক ভেরিয়েবলটা এখানে স্থির ছিল না, স্টক ভেরিয়েবলটা এখানে পরিবর্তন হচ্ছিল, যেহেতু গভর্নমেন্ট বাজেট ডেফিসিট আছে, বাজেট ডেফিসিটটাকে গভর্নমেন্ট মানি প্রিন্টিং এর মাধ্যমে ফাইন্যান্স করছে, সে কারণে মানি সাপ্লাইটা স্থির, মানি স্টকের পরিমাণ যেটা সে মানি স্টকটা স্থির না থাকে, এখানে মানি স্টকটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের কারণে এলএম কার্ভটা শিফট করছে। যখন আমরা পয়েন্ট থেকে পৌঁছাচ্ছি যেখানে ইনকাম লেভেলটা ওয়াই স্টারে পৌঁছাচ্ছে, তখন আমাদের মানি স্টকের বৃদ্ধিটা স্থির হয়ে যাচ্ছে, আর বাড়ছে না, স্টকটা স্টেবিলিটিতে আসছে এবং একটা স্টক ইকুইলিব্রিয়াম আমরা পৌঁছাচ্ছি। অর্থাৎ আমরা যে 2 পয়েন্টে পৌঁছালাম, সেই 2 পয়েন্টে আমরা যখন যে আর এবং ওয়াই ইকুইলিব্রিয়ামের পাশাপাশি ফ্লো ভেরিয়েবল গুলোর ইকুইলিব্রিয়ামের পাশাপাশি আমরা স্টক ভেরিয়েবল একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম থেকে লং রানে পৌঁছানোর প্রক্রিয়া। এই যে শর্ট টার্ম থেকে আমরা লং রানে যাচ্ছি, এখন প্রশ্ন হলো যে আমরা আসলে একটা শর্ট টার্ম পজিশন থেকে লং টার্ম পজিশনের দিকে যাবো, অন্যদিকে কোথাও চলে যাবো, লং টার্ম থেকে আমরা দূরে কোথাও চলে যাবো, এটাকে বলে কোয়েশ্চেন অফ স্টেবিলিটি।
শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম যেটা আছে এখানে সেটা স্টেবল। স্টেবল হলে আমরা লং রান দিকে যাব, আর যদি আনস্টেবল হয় তাহলে আমরা লং রান থেকে দূরে কোথাও চলে যাব। স্টেবল আছে এদিকে অনেকটা আমরা এইভাবে দেখা করতে পারি যে একটা একটা বাটির কথা চিন্তা করি, উল্টো করে একটা বাটি, এই বাটির উপরে একটা মার্বেল রাখা হয় কেয়ারফুলি, এটা মাথার উপর একটা কিছু রাখার মতো, ধরে রাখার মতো। এই এই ইকুইলিব্রিয়ামটা একটা ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম কেন অনেকখানি এটা স্থির হয়ে আছে, সেটা ইকুইলিব্রিয়াম, এটাকে বলে আমরা ইকুইলিব্রিয়াম। বাট কোনো কারণে এটা মুভ করে, নড়াচড়া যদি গাণিতিক ফর্মে চলে আসে তাহলে এটা আর ফিরে আসবে না আগে থেকে। এটাকে ইকুইলিব্রিয়াম, এটা একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু আমরা যদি বাড়ি থেকে এভাবে চিন্তা করি যে এভাবে আছে বাড়িটা, ওইখানে একটা মার্বেল আছে এবং মার্বেলটা যদি মুভ করে সরিয়ে দিই এখান থেকে, তারপর আগে জায়গায় ফিরে আসবে, এটাকে বলে আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে এটা একটু দুটো ধরনের হতে পারে, উপরে স্টেবল ইকুইলিব্রিয়াম, একটা হতে পারে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো যখন শর্ট ইকুইলিব্রিয়ামে আমরা যখন ডিস্টার্ব সরিয়ে দিই, সেটা যদি আবার ভারসাম্য আবার ফিরে আসে, সেটাকে বলে আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি এটা যদি সরিয়ে দেওয়ার পরেও যদি ফিরে না আসে, তাহলে সেটাকে বলে আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো আমি যদি ইকোনমিকে এখান থেকে যদি সরিয়ে দিই, এখান থেকে সরিয়ে দিলে এটা আবার এখানে ফিরে আসবে, এটাকে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি আমি ইকোনমিকে এখান থেকে ডিস্টার্ব করি, তাহলে এটা যদি এখান থেকে সরে অন্য কোথাও চলে যায়, তাহলে আমরা বলবো যে ইকোনমিটা হচ্ছে কি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এখন এই স্টেবিলিটি একটা কন্ডিশন আছে, বিশেষ শর্তে ইকুইলিব্রিয়াম স্টেবল হয়, কিংবা যেটা বলছিলাম যে ইকোনমি শর্ট ইকুইলিব্রিয়াম থেকে লং ইকুইলিব্রিয়াম পৌঁছতে পারে, নাও পৌঁছতে পারে, ডিপেন্ডিং অন দা স্টেবিলিটি অফ দা ইকুইলিব্রিয়াম, লং ইকুইলিব্রিয়াম। আমরা এই কন্ডিশনটাকে পরীক্ষা করে দেখবো কখন ইকোনমি যে ইকুইলিব্রিয়াম থেকে বিচ্যুত হলে, সরে গেলে সে ইকুইলিব্রিয়াম আবার ফিরে আসবে, সেটাকে বলি আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি সে লং ইকুইলিব্রিয়াম থেকে সরে গেলে আবার যদি পার্শ্বিক ফিরে না আসে, বলবো আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবিলিটি কন্ডিশনটাকে আমরা ডেভেলপ করবো, সে বলবো আমরা স্টেবিলিটি অফ দা স্টক অ্যাডজাস্টমেন্ট। স্টক অ্যাডজাস্ট, স্টকটা অ্যাডজাস্ট করে পার্শ্বের দিকে ফিরে যাবে। আমাদের এই কনটেক্সট, এই বাজেট ডেফিসিট মানি কারেন্সি কনটেক্সটে যে লং রান আমরা পাই, এটা স্টেবিলিটি কখন স্টেবল হবে বা এটা স্টেবল কিনা, এটা দেখা করার জন্য যে বাজেট ডেফিসিট যেটা আছে, সেই বাজেট ডেফিসিটটা হলো দিকে যে পরিমাণ বাজেট ডেফিসিট থাকে, ঠিক সেই পরিমাণ তাকে মানি কারেন্স করতে হয়। এবং এই জন্য আমরা অনেক সময় বলি যে যখন আমরা একটা শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামে থাকি, এখানে বাজেট ডেফিসিট থাকে, সেখানে বাজেট ডেফিসিট আমরা লিখি জি অপারেশন নেচার মাইনাস টি ওয়াই, রেভিনিউ কালেকশনের পরিমাণ ওয়াই পয়েন্ট, ইনিশিয়াল ইনিশিয়াল ইনকাম লেভেল, ইনিশিয়াল যে ইকুইলিব্রিয়াম আছে ইকুইলিব্রিয়াম, সেখানে ট্যাক্স কালেকশনের পরিমাণ ওয়াই অপারেশন নেচার জি, এটা আমরা ডেফিসিট বলছি। এটা হচ্ছে রিয়েল ডেফিসিট, স্মল টার্মস ডেফিসিট। এখানে একটা মানিটারি যে ভ্যালু হলো, এই রিয়েল ডেফিসিটের যে মানিটারি ভ্যালু প্রাইস লেভেল দিয়ে গুণ করি আমরা, যেটা এটাও বাজার ডেফিসিট, তবে এটা ইন মানিটারি টার্মস, প্রাইস দিয়ে গুণ করলে রিয়েল বাজার ডেফিসিট কি আমরা মানিটারি টার্মসে বাজার ডেফিসিট করি, টাকা ইন টার্মস অফ মানি বাজার ডেফিসিট করি। এবং এই বাজার ডেফিসিট প্রবলেমটা হচ্ছে কি পরিমাণ মানি সাপ্লাই চেঞ্জ হবে, ডেল এন মানি সাপ্লাই চেঞ্জের পরিমাণ, ওই পয়েন্ট ডেল টি, ডেল এন ডেল টি। তারপর ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে ইকুইলিব্রিয়ামটা ছিল আইসোলেটেড পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্টে, যেখানে বাজেট ডেফিসিট ছিল গভর্নমেন্টের, সেই বাজেট ডেফিসিটের যে মানিটারি ভ্যালু, যেটা আমরা পি দিয়ে গুণ করে দিচ্ছি, সেই মানিটারি ভ্যালু সমপরিমাণ মানি গভর্নমেন্টকে পে করতে হবে ওই সময়। এবং
যদি বলছে আমরা ডেল টি ডেল এম ওই তিন পিরিয়ডে তিন মুহূর্তে প্রপার্টি মান সাপ্লাই পরিমাণ থেকে আমরা আসলে থেকে আমরা এই মান সাপ্লাই টাইম ডেরিভেটিভ বোঝানোর জন্য এম ডট দিয়ে দিলাম। তাহলে এম ডট সমান কি বলছে আমরা এম ডট ইকুয়াল টু জি মাইনাস জি বাদ দিয়ে দিচ্ছে পরিমাণ মান সাপ্লাই পরিবর্তনের time rate of change of money supply equals money বাদ দিয়ে দিচ্ছে in monetary terms এটাকে বলছি আমরা। এখন আমরা যদি স্টেবিলিটি কন্ডিশনটা বের করতে চাই তাহলে আমরা একটু ধরে লিখব সিন্স আউটপুট যেটা ফরমালি কিন্তু কিছু নির্ভর করে যেটা ফাংশন অফ জি এন্ড এন দুটো বিষয়ের উপর নির্ভর করে ওয়াইটা অর্থাৎ কপার এক্সপেন্ডিচার এবং মানি সাপ্লাই পরিবর্তন হলে শর্ট টাইম পরিবর্তন আমরা এই ইকুয়েশন থেকে লিখতে পারি ই জি মাইনাস টি ওয়াইটা হচ্ছে আবার জি এবং এম এর ফাংশন। ব্যাপারটা ডিফারেন্সিয়েট কারণ একটা ইকুইলিব্রিয়াম স্টেবিলিটি বের করার জন্য কোনো চলকের ইকুইলিব্রিয়াম স্টেবিলিটি বের করার জন্য আমাদের ওই চলকের যে পরিবর্তন সেই পরিবর্তনটা যে ফাংশন বলা হয় সে এই জায়গার মাধ্যমে দেখানো হয়। আমরা আমরা এখান থেকে ডিএম ডট ডিফারেন্সিয়েট করবো এই চলকের সাথে এম এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করবো। অর্থাৎ কোনো চলকের টাইম ডেরিভেটিভকে ওই চলক দিয়ে ডিফারেন্সিয়েট করলে যে মান পাওয়া যায় সে মানটা যদি নেগেটিভ হয় তাহলে ওই ইকুইলিব্রিয়ামটা স্টেবল হয়ে যাবে ম্যাথমেটিক্যালি। কেন? কারণ যদি আমার যদি ইনকাম যদি বেশি হয় ফর এক্সাম্পল এখানে একটু বলি ওয়াইটা যদি ওয়াইসের চেয়ে বেশি হয় ওয়াইসটা হচ্ছে আমাদের কি ফার্স্টে হচ্ছে আমাদের এমন একটা ইনকাম লেভেল যেখানে বাজেটটা ব্যালেন্সড বাজেট অর্থাৎ ট্যাক্স কালেকশনের পরিমাণটা অফেন্স এক্সপেন্ডিচারের সমান। তো ওয়াইসটা যদি বেশি হয় এবং আমাদের মানি সাপ্লাই যদি কমে যায় ওয়াইসটা যদি বেশি হয় এন্ড এর ফলে যদি এমটা যদি ফল হয় আমি যদি এভাবে চিন্তা করি ছোট করে চিন্তা করি যেটা আমাদের ওয়াইসটার ছিল ওয়াইসটার এখানে আমাদের যে ট্যাক্স কালেকশনের পরিমাণ সেই ট্যাক্স কালেকশনের পরিমাণটা আমাদের গভর্নমেন্ট নিচের সমান এই পয়েন্ট। আমাদের ইনিশিয়াল ইকুইপমেন্ট কিন্তু এখানে বাম দিকে আছে ডান দিকে হতে পারে বাম দিকে হলে তোমার গেলে যেমন আইএস বাম দিকে হলে আমরা এদিকে এখানে পৌঁছানোর জন্য আমাদের মাইন্ড সেটটা বাড়তে হয়েছে বাড়লে আমি এদিকে পৌঁছাবো। অর্থাৎ এখানে যে ওয়াইটা আছে সেই ওয়াইটা ওয়াইসটার চেয়ে কম ওয়াইসটার চেয়ে কম হলে আমাকে মাইন্ড সেটটা বাড়তে হবে এবং যদি মাইন্ড সেটটা বাড়ে এর ফলে তাহলে আমি ডিনোমিনেটর পৌঁছাবো। আর যদি ওয়াইটা যদি বেশি হয় যদি ওয়াইসটা চেয়ে বেশি হয় তখন উল্টো দিক থেকে মাইটাকে কমতে হবে মাইটাকে কমলে আমার এল কাপটা যদি এখানে থাকে ফর এক্সাম্পল এল কাপটা তখন আমাকে মাইনাস কাপটা কমতে হবে টু কামিং ক্লোজ টু দা ওয়াইস্টার ওয়াইস্টার আসার জন্য মাইনাস কাপটা কমতে হবে। এটা আমরা এখানে বলছি যে ওয়াইটা যদি ওয়াইস্টার চেয়ে বেশি হয় তাহলে মাইনাস কাপটাকে কমতে হবে যেটা আমাদেরকে ইকুইভ্যালেন্টে ফিরে আসতে হবে বা ইকুইভ্যালেন্ট যদি স্টেবল হবে। আর ওয়াইটা যদি কম হয় যদি ওয়াইস্টার চেয়ে কম হয় আমাদের মাইনাস কাপটাকে বাড়তে হবে ইকুইভ্যালেন্টে ফিরে যেতে হবে। এই থেকে বলছি আমরা যে যদি ডেল এম ডেল থেকে আমরা সংখ্যায় বলতে পারি যে ডেল এম স্টার ডেল এম স্টার মানে ডট বাই ডেল এম এটা যদি লেস দেন 0 হয় বা যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলি যে ইকুইভ্যালেন্ট স্টেবল স্টেবল ইকুইভ্যালেন্ট স্টেবল ইকুইভ্যালেন্ট। আর যদি ডেল এম ডট বাই ডেল এম এটা যদি 0 হয় তাহলে ইকুইভ্যালেন্ট আনস্টেবল। আমরা দেখবো যে সেই ক্ষেত্রে এই কনটেক্সটে ডেল এম বাই ডেল এন এর মানটা পজিটিভ না নেগেটিভ যদি নেগেটিভ হয় তখন তো বলবো ইকুইভ্যালেন্ট স্টেবল আর যদি পজিটিভ হয় তাহলে ইকুইভ্যালেন্ট হবে
আনস্টেবল। তো এটা যদি ডিফারেন্সিয়েট করি আমরা ডিসক্রিপ্টিভ এম ডিফারেন্সিয়েট করলে এখানে প্রথমটা হচ্ছে পিজি, জিকে কোনো এম নাই, জিরো হবে। আর পি টাইমস এর পিটা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা বাইরে রাখতে পারি। আর এটা আমাদের এম অফ এমটা আছে, এটা ফাংশনের টি একটা ফাংশন, ওয়াই একটা ফাংশন, কম্পোজিট ফাংশন, ফাংশন অফ ফাংশন বলে। আমাদের থেকে প্রথমে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো টি প্রাইম বা ডেল টি ডেল ওয়াই। তারপর আমরা ওয়াই টাকে ডিফারেন্সিয়েট করবো এম রেসপেক্টে, অর্থাৎ ডেল ওয়াই ডেল এম। চেইন রুল অনুযায়ী আমরা ডিফারেন্সিয়েট করব দুবার ডিফারেন্সিয়েট। এটা হচ্ছে আমাদের টি এর সাথে গুণ করে সে আসবো। আর এটাকে টি থেকে আমরা ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করলাম টি প্রাইম, তারপর আমরা ওয়াই থেকে আমরা এম এর সাথে ডিফারেন্সিয়েট করবো চেইন রুল। এখন এই যে মানটা পেলাম আমরা, এটা হচ্ছে পজিটিভ এটা, এবং টি প্রাইম মানে ইনকাম ভিজিবল ডেল ওয়াই ডেল টি, এটা টি প্রাইম হচ্ছে আমরা, এটাও পজিটিভ। কারণ ইনকাম ভিজিবল আমরা জানি ট্যাক্স বৃদ্ধি পায়। আর আরেকটা হচ্ছে ডেল ওয়াই ডেল এম, আমরা জানি যে মাইনাস করে বৃদ্ধি পেলেও ইনকাম বৃদ্ধি পায়, ফলে এটাও পজিটিভ। ফলে এখানে কিন্তু পজিটিভ গুণ করলে পজিটিভ হবে, সামনে একটা নেগেটিভ আছে, ফলে এই সবগুলো গুণ করলে একটা নেগেটিভ মান পাওয়া যাবে, অর্থাৎ এই মানটা হবে লেস দেন জিরো। এই কারণে যখন প্রাইসটা যখন কনস্ট্যান্ট থাকে, প্রাইসটা যখন টাইমে বেশি থাকে, তখন এই এম ডটের যে ডেরিভেটিভ ডেল এম ডট বাই ডেল এম, সে মানটা লেস দেন জিরো হবে। এই কারণে এই যে ভারসাম্যটা যেটা যেটা পাই আমরা, এই ভারসাম্যটা স্টেবল, ভারসাম্যটা স্টেবল ইকুইলিব্রিয়াম আমরা, আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি ভারসাম্যটাকে কেন স্টেবল হয়। তো কেন ডেল এম ডট বাই ডেল এম নেগেটিভ হলে, এই ফাংশনটা যদি নেগেটিভ হয়, তাহলে যে ভারসাম্য পাওয়া যায় সেটা কেন স্টেবল হয়। চিত্রের মাধ্যমে আরো সহজে বোঝা যায়। চিত্র আছে এখানে, যার একদিকে থাকে এম ডট পার্টিকুলার সিস্টেম, ডেল এম ডেল টি, মানে হচ্ছে ডেল এম ডেল টি টাইম ডেরিভেটিভ, আর এদিকে আমরা এন এর এগেইনস্ট এই যে ডেল এম ডেল টি ডেল এম ডেল এম ডট ডেল এম, এই ফাংশনটা এন এর এন ডটটা এন এর ফাংশন। এই ফাংশন যদি নেগেটিভ হয়, এটা নেগেটিভ ফাংশন, কারণ শুধু ফাংশন, অর্থাৎ ডেল এম ডট ডেল এম দিস ইজ জিরো, এটা হচ্ছে জিরো, it's positive negative, এন ডট পজিটিভ, এন ডট নেগেটিভ নেগেটিভ। এখানে হচ্ছে ডেল ডেল টি জিরো, অর্থাৎ এখানে এন ডটটা ফিক্স, এন ডট এখানে স্টেবল, এখানে এন ডট এনটা পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে ডেল এন জিরো জিরো হওয়ার কারণে এই এন এর যে লেভেলটা আছে এটা কি স্কয়ার ভারসাম্য পাবো, এবং ভারসাম্যটা স্টেবল কেন স্টেবল হবে, কারণ আমি যদি এটা যদি কম দেয় এখানে, যদি কম দিলে এই ভারসাম্য থেকে কম লেভেলের যে এনটাকে আমি নির্ধারণ করি, এম ডেল এম বাই ডেল পজিটিভ, পজিটিভ হওয়ার কারণে অর্থাৎ কম দিকে এম ডট বাই ডেল টি পজিটিভ হওয়ার কারণে ওভার টাইম এটা বৃদ্ধি পাবে, আমি ভারসাম্য বৃদ্ধি পেয়ে যাবো। আর যদি আমি এটা যদি চেয়ে বেশি যদি নেই, তাহলে এখানে এম ডট বাই ডেলটা লেস দেন জিরো জিরো হবে, এখানে এম ডটটা লেস দেন জিরো, নেগেটিভ নেগেটিভ এবং যে কারণে ওভার টাইম এম ডটটা ফল করবে, আমরা আরো ভাষণ দিতে পারি। তাই যখন ডেল এম ডট বাই ডেল এম এই ফাংশনটা যখন নেগেটিভ হয়, তখন যে ভারসাম্য পাই আমরা, সেই ভারসাম্যটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক একইভাবে যদি এই দেখাটা যদি আমি আপার সার্কিট গুলো আঁকতাম, তাহলে যে ভারসাম্যটা পাওয়া যেত, সেই ভারসাম্য এম ডট এগেনস্ট এম, এই ফাংশনটা যদি পজিটিভ হতো প্রয়োগ হতো, ডেল ডট বাই ডেল যদি কেটে জিরো হতো, তাহলে এই যে ভারসাম্যটা পাওয়া যেত এখানে, এটা ভারসাম্য। তবে দেখা যেত যে এর চেয়ে বেশি মান নেওয়া হলে যে এম ডটের যে পরিবর্তন সেটা পজিটিভ, তারপরে আমরা এখান থেকে দিকে চলে যেতাম, অথবা কম মান নিলে একটা নেগেটিভ মান পাওয়া যেত ডেল এম বাই ডেল টি এর, ফলে এটা ওভার টাইম হ্রাস পেত, আমরা ভারসাম্য দিকে পেয়ে আসতাম। এই জন্য যখন ডেল এম ডট বাই ডেল এম এই মানটা যখন নেগেটিভ হয়, তার
m dot as a function of m is negative, then equilibrium is stable. Del m dot by del t এটা যদি নেগেটিভ হয় তাহলে ভারসাম্যটা হয় স্টেবল, আর যদি del m ডট বাই del m এর মানটা যদি পজিটিভ হয় তাহলে ভারসাম্যটা হয় আনস্টেবল। আমরা এখানে দেখলাম যে ভারসাম্যটা ভারসাম্যটা এখানে কি হবে, স্টেবল হবে এই কনটেক্সটে। তবে কখনো কখনো এই ভারসাম্যটা আনস্টেবল হতে পারে কোন কনটেক্সটে, বিশেষ করে যখন এই পিটা যখন চেঞ্জ হয়, পিটা যখন স্থির থাকে না, সুতরাং পিটাকে আমরা স্থির ধরে নিয়েছি, পিটাকে আমরা, পিটা যদি স্থির না হয়, পিটা যদি চেঞ্জ হয়, বিশেষ করে যখন আউটপুট যখন বৃদ্ধি পায়, ওয়াই যখন বৃদ্ধি পায়, তখন আমরা দেখেছি যে যে আইএসএল এর মাধ্যমে যে ভারসাম্য দেখেছি আমরা, যে ভারসাম্য দেখেছি এক শতাংশ দিকে, যখন আমরা এক শতাংশ হয়ে যায় তখন আর এর সাথে ইন্টারেস্টের সাথে ইনকামও চেঞ্জ হয়, ইনকাম ওয়াই যখন চেঞ্জ হয় ইনকামের সাথে আবার প্রাইস লেভেলের একটা সম্পর্ক আছে। বিশেষ করে একটা ইকোনমি যখন বুমের দিকে যায় বা যখন ইকোনমির অবস্থা ভালো হতে থাকে, তখন সাধারণত প্রাইস লেভেলটা বৃদ্ধি পায়। প্রাইস লেভেলের সাথে ইনফ্লেশনের সাথে ইকোনমিক বুমের একটা সম্পর্ক রয়েছে। আবার যখন ইনকাম যখন কমতে থাকে তখন প্রাইস লেভেলটাও কমতে থাকে। তাই ইনকামের সাথে প্রাইস লেভেলের একটা সম্পর্ক আছে, পজিটিভ সম্পর্ক আছে। ইনকাম বৃদ্ধি পেলে প্রাইস লেভেল বৃদ্ধি পায়, আর ইনকাম হ্রাস পেলে প্রাইস লেভেল হ্রাস পায়। এই সম্পর্কটা যদি আমরা অ্যালাউ করি, প্রাইসকে যদি আমরা ইনকামের ফাংশন হিসেবে নেই, তাহলে এই স্টেবিলিটি কন্ডিশনটা একটু পরিবর্তন হবে, স্টেবিলিটি কন্ডিশনটা। আমরা যদি এভাবে চিন্তা করি, ইফ সে এটা কনস্ট্যান্ট না, is a function of p color function of y, and p prime is greater than 0. তার মানে হচ্ছে ইনকাম বৃদ্ধি পেলে del p del y greater than 0, অর্থাৎ যদি ইনকাম যদি বৃদ্ধি পায় তাহলে প্রাইস বৃদ্ধি পাবে। এটা যদি আমরা ধরে নেই, তাহলে আমাদের যে স্টেবিলিটি কন্ডিশন, সেই স্টেবিলিটি কন্ডিশনের মধ্যে কিছু পরিবর্তন আসবে। আমরা স্টেবিলিটি কন্ডিশনটা ব্যাখ্যা করেছি, কন্ডিশন যে স্টেবিলিটি কি দেখে আমরা কি যে এম ডট, আমরা বলেছি যে এম ডট, এম ডট মানে del m del t, যে চেঞ্জের পরিমাণ, আর সাপ্লাই কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা কিসের উপর নির্ভর করে, নমিনাল মান সাপ্লাই এম ডট হচ্ছে নমিনাল মান সাপ্লাই। তো আমরা বলি জি মাইনাস জি হচ্ছে কম্পারেন্স এক্সপেন্ডিচার, আর কিছু ট্যাক্স এবিলিটি, কেমন রিয়েল, আর এটা আমরা কি দিয়ে গুণ করি, যে হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে কম্পারেন্স ডেফিসিট ইন মনিটারি টার্মস, সাপ্লাই চেঞ্জ ইন মনিটারি টার্মস। এখন আমরা ওয়াই ফাংশন দিচ্ছি, ওয়াই ফাংশন, ওয়াই আউটপুট ফাংশন। এবার আমরা জানি যে ওয়াইটা হচ্ছে আবার কিসের ফাংশন, ওয়াইটা হচ্ছে যে কম্পিউটার এক্সপেন্ডিচার এবং মানি সাপ্লাই, কম্পিউটার এক্সপেন্ডিচার এবং মানি সাপ্লাই চেঞ্জ করে আইএসএম চেঞ্জ হওয়ার পরে মানি আউটপুটের পরিমাণ পরিবর্তন হয়। অর্থাৎ ই এই ওয়াইটা হচ্ছে আমার কার ফাংশন, ওয়াইটা হচ্ছে আমাদের মানি সাপ্লাই এবং কম্পিউটার এক্সপেন্ডিচার বা যেটা আগে লিখে সেকল, এটা ওয়াইটাকে একটু ভেঙে লিখলাম। আর তারপর হচ্ছে আমার যে জি মাইনাস টি, আর ওয়াইটা হচ্ছে আমার ইন্টিগ্রেটর মতো করে, ওয়াইটা হচ্ছে ফাংশন অফ ফাংশন জি এন এ বা জি, কি বলবো, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বাজেট ডেফিসিট, জি মাইনাস টি, আর এটা হচ্ছে আমার পি দিয়ে গুণ করলাম। তবে এখানে আমি ওয়াই কে ফাংশন অফ জি এবং ই হিসেবে লিখেছি, আর এখানে আমি বি কে আমি ফাংশন অফ ওয়াই বা ফাংশন অফ এফ এবং জি হিসেবে লিখেছি। এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো আগের মতো করে, শুধুমাত্র এখানে একটু দিকে আমরা ওয়াই ফাংশন হিসেবে ধরেছি আমরা এখানে, কিন্তু আমাদের একটু পরিবর্তন আসবে স্টেবিলিটি কন্ডিশন। আমরা ওয়াই টাকে ফাংশন অফ জি এবং এম ডি কে আগে ধরে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের স্টেবিলিটি কন্ডিশন টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে, ডেল এম ডট বাই ডেল এম বের করতে হবে। যে কোনো চলকের যে পরিবর্তন টাইম দিয়ে দিচ্ছে সেটাকে ওই চলক দিয়ে ডিফারেন্সিয়েট করলে সেটা যদি নেগেটিভ হয় তাহলে ভারসাম্যটা হবে স্টেবল, আদারওয়াইজ আনস্টেবল। তো এখানে ডিফারেন্সিয়েট করি ডেল এম ডট বাই ডেল এম যদি বের করি আমি, কেমন
এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হয়। এখন এখন বিটা কনস্ট্যান্ট না, এটা এখন এর ফাংশন থাকে, মানে এখানে আমাদের একটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই করতে হবে, এবং এটা ইউ এর ভিতরে যদি বি চিন্তা করে মাল্টিপ্লিকেশন রুল, আমাদের অপোজিট রুল যেটা চেন রুল যেটা সেটা অ্যাপ্লাই করতে হবে, দুটো অ্যাপ্লাই দুটো অ্যাপ্লাই করলে আমরা এখানে যদি এটাকে যদি বাইরে রেখে ফাংশন গুলো লিখছি না সুবিধার জন্য, তারপর এটাকে ডিফারেন্সিয়েট ইউ ইনটু ফাংশন অফ ডিফারেন্সিয়েশন অফ ভি, ইউ হিসেবে চিন্তা করি, ভি হিসেবে চিন্তা করি, ইউ যেটা লিখছি না ফাংশন সিম্বলটাকে ইউ ইনটু এটাকে ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করলে আগের মতোই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে প্রথম আমাকে এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর আমাকে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমি টি প্রাইম বাই ডেল টি ডেল ওয়াই, তারপর আমাকে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমি সেটা হবে ডেল ওয়াই ডেল, তাহলে এটা হচ্ছে ইউ ইনটু ডিফারেন্সিয়েশন অফ ভি, আচ্ছা ইউ ইনটু ডিফারেন্সিয়েশন অফ ভি, এখানে একটা নেগেটিভ সাইন আছে, সেন্টারে একটু আগে নিয়ে আসতে পারি, সেন্টারে কনসিডার করতে হবে, u into differentiation of v plus v into differentiation of u, v হচ্ছে আমাদের এই টার্মটা হচ্ছে v, v মানে g মাইনাস সংক্ষেপে থেকে t লিখতে পারি, g মাইনাস t বা g মাইনাস t এর ভিতরে y, y এর ভিতরে g এর লিখতে পারি, সংক্ষেপে থেকে g মাইনাস t লিখতে, এটা হচ্ছে v into differentiation of u, এটাকে ডিফারেন্সিয়েট করব আমরা, ডিফারেন্সিয়েট করলে m এর সাপেক্ষে করলে প্রথম y এর সাপেক্ষে করতে হবে, তারপর y কে m এর সাপেক্ষে, এটাকে আমি যদি y এর সাপেক্ষে করি t প্রাইম হবে, তারপরে এটাকে আমাকে আবার m এর সাপেক্ষে করি ডেল ওয়াই ডেল এম, এখানে দুটো রুল একসাথে অ্যাপ্লাই করেছি, একটা হচ্ছে চেইন রুল অ্যাপ্লাই করেছি এবং মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই করেছি, দুটো অ্যাপ্লাই করে আমরা এই রেজাল্টটা পেয়েছি। এটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, এখানে ডেল ওয়াই ডেল এম কে যদি আমি কমন নেই, ডেল ওয়াই ডেল এম কে যদি আমি কমন নেই, বন্ধুরা এটা আমি যদি আগে লিখে আমি, তাহলে লিখতে পারি টি প্রাইম সাজিয়ে লিখি জি মাইনাস টি, তার উপর করে দিচ্ছি আর এখান থেকে পরে দিচ্ছি মাইনাস ই ই প্রাইম, কেমন? এখন একটু ফাংশনটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল, যে আমাদের এটা হলো আমাদের এই মানটা যদি নেগেটিভ হয়, লেস দেন 0 হয়, তাহলে ইকুইভ্যালেন্ট স্টেবল, আর এই মানটা যদি পজিটিভ হয় তাহলে ইকুইভ্যালেন্ট আনস্টেবল, কেমন? এখন এখানে এই মানটা হচ্ছে পজিটিভ, ডেল ওয়াই ডেল এমটা পজিটিভ, আমরা জানি যে মাইনাস এর বাইরে আমাদের ইনকাম বাড়ে, আচ্ছা এখন এই পি প্রাইমটা এটাও পজিটিভ, এটা আমাদের পজিটিভ, পি প্রাইমটা পজিটিভ কারণ ইনকাম বাড়লে প্রাইস লেভেল বাড়ে, আমরা এখানে ধরে নিচ্ছি ডেল ই ডেল ওয়াই এর পজিটিভ ধরে নিচ্ছি, বা পি প্রাইম গ্রেটার দ্যান 0 ধরে নিচ্ছি, এটাও পজিটিভ। এখন জি মাইনাস টি এটা পজিটিভ বলতে পারে নেগেটিভ বলতে পারে, সারপ্লাস হলে পজিটিভ, এখানে আমাদের যদি বাজেট ডেফিসিট যদি হয়, অর্থাৎ কপার এক্সপেন্ডিচার যদি ট্যাক্স যদি বেশি হয়, তাহলে এটা যদি ডেফিসিট থাকে, এখানে যদি ডেফিসিট চিন্তা করি পজিটিভ অংশে এটা ইউজ করেছি, আর প্রাইসটা হচ্ছে পজিটিভ, এখানে নেগেটিভ সাইন আছে একটা, এখানে প্রাইসটা পজিটিভ, টি প্রাইম মানে ট্যাক্স কালেকশনের পরিমাণ, ট্যাক্স কালেকশনের পরিমাণ, যে ইনকাম বাড়লে ট্যাক্স কালেকশন বাড়ানো হবে, ডেল ডেল টি ডেল ওয়াই ডেল টি, ডেল টি ডেল ওয়াই, ট্যাক্স বাড়লে ইনকাম বাড়লে ট্যাক্স পরিমাণ বাড়ে, কিন্তু আমি জানি যে পজিটিভ ইনকাম বাড়লে ট্যাক্স বাড়ে, তো এটাও পজিটিভ, তো এখানে এই মানটা নেগেটিভ, সেকেন্ড মানটা নেগেটিভ, আর প্রথম মানটা পজিটিভ, ফলে আলটিমেট মানটা যে এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার ইকুয়াল টু হতে পারে, কি হতে পারে, তিন রকম হতে পারে, অর্থাৎ যে ভারসাম্য যেটা পাবো আমরা, সেই যদি কোম্পানি যদি বাজেট ডেফিসিট যদি মেনটেন করে, কোম্পানি যদি বাজেট ডেফিসিট যদি ফলো করে, কেমন ডেফিসিট ফলো করলে আমাদের এই মানটা পজিটিভ হবে প্রথম টার্মটা, দ্বিতীয় টার্মটা নেগেটিভ হবে, ফলে আলটিমেট রেজাল্টটা পজিটিভ নেগেটিভ জিরো সব রকম হতে পারে, ফলে এটা স্টেবল হতে পারে, আনস্টেবল হতে পারে, বিরূপ হতে পারে সময়, কিন্তু কোম্পানি যদি বাজেট সারপ্লাস মেনটেন করে, তার চিন্তা যদি বেশি হয়,
বাজেট সারপ্লাসের ক্ষেত্রে গভর্নমেন্ট যে কোম্পানি ট্যাক্স রেভিনিউ বেশি থাকে বাজেট সারপ্লাস, তখন কিন্তু আমাদের এই কারণটা নেগেটিভ হবে। ফলে এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ। ফলে আমাদের এই যে স্টেবিলিটি কন্ডিশন সেটা ফুলফিল হবে। অর্থাৎ যখন গভর্নমেন্ট বাজেট সারপ্লাসে থাকবে তখন আমাদের এই স্টেবিলিটি কন্ডিশনটা ফুলফিল হবে। আর যখন গভর্নমেন্ট বাজেট ডেফিসিটে থাকবে তখন আমরা এখানে দেখছি যে in case of budget deficit, আমাদের del m dot by del m deficit এর তিন রকম হতে পারে, is uncertain and equivalent maybe stable or unstable, but budget is surplus, is in surplus, then del m dot over del m is negative. অর্থাৎ আমাদের যে স্টেবিলিটি কন্ডিশন সেটা ফুলফিল হবে, সারপ্লাস থাকে স্টেবল হবে ইকুইলিব্রিয়াম। আর যদি বাজেট ডেফিসিট থাকে আমাদের ভারসাম্যটা স্টেবল হতে পারে, আনস্টেবল হতে পারে, ডিপেন্ড করবে। যদি প্রাইস স্টেবিলিটি যদি খুব দ্রুত বৃদ্ধি পায় সেক্ষেত্রে তো ট্যাক্স কালেকশন যদি প্রাইস স্টেবিলিটি দ্রুত হারে বৃদ্ধি পায় তাহলে ইকুইলিব্রিয়ামটা হবে আমাদের আনস্টেবল। প্রাইস স্টেবিলিটি যদি ধীর গতিতে বৃদ্ধি পায় তাহলে ইকুইলিব্রিয়ামটা আমাদের স্টেবল হতে পারে। ঠিক আছে, তো আমরা স্টেবিলিটি কন্ডিশন সম্পর্কে দেখলাম। এখন এটা আমাদের যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে আমাদের মানি ফাইন্যান্সের ক্ষেত্রে ব্যাখ্যাটা আমরা দেখলাম। ঠিক একইভাবে ফিসক্যাল পলিসির ক্ষেত্রে গভর্নমেন্ট যদি ফিসক্যাল পলিসি নেয় সেক্ষেত্রেও ভারসাম্যের পরিবর্তন হতে পারে, সেটা আমরা এখন দেখাচ্ছি না। আমরা আগামী ক্লাসে ওয়েলথ ইফেক্টটা যদি আমরা ইন্ট্রোডিউস করি সেক্ষেত্রে এই ভারসাম্যের পরিবর্তনের ব্যাপারটা কিভাবে পরিবর্তিত হয় সেটা দেখবো। বন্ড ফাইন্যান্সিং এই বিষয়টাকে আমরা আগামী ক্লাসে নিয়ে আসবো। আমরা আজকে আলোচনা বাড়াবো না,